দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি, রাজনীতি বিষয়ক আলোচনা করে থাকি এবং সেখানে একটি নির্দিষ্ট বিষয়ে আমরা সমাধান খুঁজবার চেষ্টা করি। আমরা জানি যে পট পরিবর্তনের পর শেখ হাসিনা সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়, এরপর কিন্তু তিনি পালিয়ে যেতে বাধ্য হন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নির্বাচন কবে হবে তা নিয়ে তোড়জোড় আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সবার মধ্যে ঘুরে ফিরে আলোচনার একটি বারবার আসছে, কবে হবে নির্বাচন। দর্শক, আজকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমরা এই বিষয়টি খুঁজতে চাই। সংস্কারের 18 মাস পর এই শিরোনামে আমরা কথা বলতে চাই, অর্থাৎ সংস্কারের 18 মাস পর, যেটি আমরা সেনাপ্রধানের কাছ থেকে শুনেছিলাম। কিন্তু আজকে কিন্তু নতুন করে আমরা জাতিসংঘ থেকে সেখানে প্রেস সেক্রেটারি যে কথাটি বলেছেন যে অনেকগুলো সংস্কার রয়েছে, সংস্কারেরও 18 মাসের পর সেখানে নতুন করে একটি প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে চাই। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ রয়েছেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। স্বাগত জানাচ্ছি। আমরা আজকের যে বিষয়টি আসলে বলছিলাম যে সংস্কারের 18 মাস পর, এই 18 মাস পর লিখে আমরা একটা বিস্ময় চিহ্ন দিয়েছি। সেখানে আমরা নিজেরও একটু বিস্ময় নিয়ে আপনাকে প্রশ্নটি করতে চাই শুরুতেই। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি, যে কথাটি বলতে চাই যে নিউ ইয়র্কে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যে কথাটি বলেছেন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ করা, এই যে সংস্কার কার্যক্রমগুলো রয়েছে, এই সংস্কারের পর আরও 18 মাস পরে নির্বাচনটা হওয়া উচিত। এই জায়গায় কি কোথাও ধোঁয়াশা দেখছেন, নাকি বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শক শ্রোতা বন্ধুদের। নিশ্চয়ই আজকের এই বক্তব্যের পরে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, যে কারণে আপনারাও প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এই প্রশ্নবোধক চিহ্নটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকেই একটু চিন্তিত করেছে। যে যেমনটা হঠাৎ করেই সেনাপ্রধান যেভাবে ঘোষণা করেছিলেন, বিভিন্ন মহল থেকে কিন্তু দীর্ঘদিন যাবৎ দাবি উঠছিল যে দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ, বিশেষ করে রাজনৈতিক দল যারা আপনার নির্বাচনের স্টেক হোল্ডার যাদেরকে বলা হয়, সেখানে গিয়ে হঠাৎ করে সেনাপ্রধানের পক্ষ থেকে ওই ধরনের হঠাৎ একটা বক্তব্য, এটাও কিন্তু অনেকেই একটু হোঁচট খেয়েছেন যে এই বক্তব্যটা হঠাৎ করে সেনাপ্রধান কেন দিতে যাবেন। আবার কয়েকদিন পেরোতে না পেরোতেই একেবারে সেই জাতিসংঘ থেকে, সেখান থেকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এইভাবে বলাটা কিছুটা তো ধোঁয়াশা সৃষ্টি করেছে। আমার মনে হয় যে এর সমাধান তো আসলে আমরা খুঁজে বের করতে পারবো না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যতটুকু মনে করি, এই ধরনের ধোঁয়াশা সৃষ্টির কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে এই সরকারের যে জনপ্রিয়তা নিয়ে একটি বিপ্লব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, তাদেরকে মাথায় রাখতে হবে তারা কিন্তু একেবারে এক সাগর রক্তের উপরে দাঁড়িয়ে আছে। তো তারা যদি এই ধোঁয়াশা সৃষ্টিমূলক কোনো কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করে ফেলেন, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক হবে, জাতির জন্য খুব দুঃখজনক হবে। আমরা জানি যে ক্ষমতা একটা চেয়ার, এই চেয়ারটা আসলে চুম্বকের মতো, যিনিই যান তাকেই টেনে ধরে। কিন্তু আমাদের একটা ধারণা এখন আমরা বিশ্বাস করতে চাই, অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার রয়েছেন, যার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে এরকম চুম্বকের মতো টেনে ধরে যাতে নতুন করে কোনো বিতর্ক বা ধোঁয়াশা সৃষ্টি না করে, সেই জিনিসটা তারা মাথায় রাখবেন, সেই বিশ্বাসটা আমরা এখনও করতে চাই। এবং এই যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এই ধোঁয়াশা কিন্তু পরিষ্কার করার দায়িত্ব প্রধান উপদেষ্টা এবং আজকের যিনি উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের কিন্তু এটা দায়িত্ব। এরকম কোনো ধোঁয়াশা যদি তৈরি হয়, তাহলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। সেই বিভ্রান্তিতে যেই উদ্দেশ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই উদ্দেশ্যটা আমার মনে হয় যে কিছুটা হলেও উদ্দেশ্যের মধ্যে ঘাটতি তৈরি হবে। তো কিন্তু একটু বলা যে এখানে যে সংস্কার কার্যক্রমগুলো রয়েছে, সেই সংস্কারগুলো তো আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।
এখানে রাষ্ট্র সংস্কারে এই যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা, ভোটার তালিকার হালনাগাদ করা, এর বাইরেও আমরা আর্থিক খাতের সংস্কার রয়েছে। সংস্কারগুলো করবার জন্য আপনাদের দিক থেকে আসলে সেটিকে আসলে কতটুকু আদর্শমান মনে হয়, যে বিএনপি কি মনে করে যে এটি আসলে কতদিন হলে সেটাকে আদর্শমান বলবেন আপনারা? সেটি 1 বছর, 1.5 বছর, 2 বছর, এরকম আপনারাও কিন্তু কোনো সুস্পষ্ট কিছু বলেননি। আমরা কোনো কিছু সুস্পষ্ট করে বলতে গেলে তো যে সরকারটা মনে করি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছে, সেই সরকারের কাছে যদি আমরা সুস্পষ্ট করে বলতে যাই তাহলে সেটাকে মনে হবে চাপ প্রয়োগ করা। কিন্তু পরোক্ষভাবে কি চাপ প্রয়োগ করছেন কিনা? পরোক্ষভাবে যেটা প্রয়োজন, যেটা জাতি প্রত্যাশা করে, সেটা শুধুমাত্র তাদের নজরে নিয়ে আসা। তারাও যাতে জনগণের পালসটা বোঝেন। ওই যে বললাম চুম্বক, ওই চুম্বকের কাছে যাতে তারা হেরে না যান। সেটা এক ধরনের জবাবদিহিতার জায়গা দিয়ে এই আপনি যে সংস্কারের কথা বলছেন, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। তো একটা অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সংস্কার করতে পারবে সেটা কিন্তু প্রশ্নের বিষয় আছে। তারা যে মৌলিক সংস্কারগুলোতে হাত দিয়েছেন, এর আগের কথাগুলো বাদ দিলেও গত 15 বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল দূর করা কি একটি অন্তর্বর্তীকালীন, এবং আমি যদি মনে করি এটি অনির্বাচিত সরকার, তাদের পক্ষে এটা কতটুকু এই সংস্কার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। সুষ্ঠু এবং নিরপেক্ষ জনগণের নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, তার থেকে বেশি যদি সংস্কার করতে যান তাহলে তো এই ধরনের ধোঁয়াশা এবং বিতর্কমূলক। কিন্তু আপনারাই বলছেন যে 15 বছরের জঞ্জাল রয়েছে, সেই সংস্কারগুলো করার জন্য তো যথেষ্ট সময়ও প্রয়োজন, সেটিও তো বাস্তবতা। 15 বছরের জঞ্জাল রয়েছে, সেই জঞ্জাল দূর করবার জন্য আপনার জনগণের নির্বাচিত প্রতিনিধি লাগবে। পৃথিবীর কোনো দেশে অনির্বাচিত কোনো সরকার সারা দেশের সমস্ত সমস্যা দূর করতে পারে না। সমস্যা দূর করবার জন্য পরিপূর্ণ সংস্কারের জন্য জনগণের প্রতিনিধি দরকার, নির্বাচিত প্রতিনিধি। যে নির্বাচনটায় মানুষ দিনের বেলা ভোট দিতে পারবে, যে নির্বাচনে মরা মানুষ ভোট দেবে না, যেই নির্বাচন নিয়ে বিশ্ববাসী কোনো রকমের প্রশ্ন তুলবে না, সেরকম একটা নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে প্রতিনিধি নির্বাচিত হবে, তাদের পক্ষেই সম্ভব একটি রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পালন করা। জি, অনেক ধন্যবাদ আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। আপনার কাছে আবারও আসবো। আমরা শরীফুজ্জামান শরীফ রয়েছেন, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। শরীফুজ্জামান শরীফ, একই বিষয় আসলে, এই যে সংস্কারের 18 মাস পরে যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, এই 18 মাসটি সেনাপ্রধান যেভাবে বললেন, আজকে যেভাবে আসলে আবার নতুন করে আমরা প্রেস সেক্রেটারির কাছ থেকে শুনলাম, শফিকুর রহমানের কাছ থেকে, সেটি নিয়ে আপনার অবস্থান বা আপনার দলের অবস্থান বলবেন কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকের শুভেচ্ছা। একটা নির্বাচিত সরকারের কাছে একটা দেশ যতটা নিরাপদ, একটা অনির্বাচিত সরকারের কাছে দেশ ততটা নিরাপদ না। দ্বিতীয় জায়গাটা, তার মানে কি এখন দেশ নিরাপদ নেই বলতে চাচ্ছেন? জনগণের যেহেতু প্রতিনিধিত্ব তারা করছেন না, জনগণ তাদেরকে সরাসরি নির্বাচিত করে এই জায়গাটায় বসতে দেননি, কিন্তু তারা তো বসতে চাননি, তারা পরিস্থিতির কারণে তাদেরকে বসতে হয়েছে। কিন্তু জনগণের সাথে যে সংযোগের, এটা তো একটা রাজনৈতিক ব্যর্থতাই আমি বলবো। সংযোগের যে বলবেন কিনা, সংযোগের জায়গার ক্ষেত্রে একটা বড় ব্যত্যয় আছে, একটা পার্থক্য আছে। সুতরাং একজন নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের প্রতি সংবিধানকে সমুন্নত রেখে যতটুকু কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গায় একটা পার্থক্য এখানে থাকে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে নির্বাচন কবে হবে এই বিষয়ে আমাদের সেনা প্রধান রয়টার্সের সাথে একটা ইন্টারভিউতে কতগুলো কথা বলেছিলেন, এবং এই বক্তব্যটা দেওয়ার পর বিভিন্ন জায়গা থেকে এক ধরনের প্রতিক্রিয়া এসেছিল। রাজনৈতিক দলগুলো তারা তাদের অবস্থানটা পরিষ্কার না করলেও বেশিরভাগ জায়গা থেকে ধারণা করা গেছে যে তাদের মনের মধ্যে কিছুটা অতৃপ্তি থাকলেও তারা এই 18 মাসের যে বক্তব্যটা, এটাকে গ্রহণ করেছে। যদিও নির্বাচন কবে হবে এবং কবে হবে না এটি বলার সাংবিধানিক অথবা কর্তৃপক্ষ সেনাপ্রধান নন,
এই বক্তব্যটা আসার কথা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, কিন্তু সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন তার প্রতি উত্তরে কয়েকদিন পরে প্রধান উপদেষ্টার প্রেস সেকশন থেকে যেটা বলা হয়েছে, এটাকে আমি মনে করি এটাও অসৌজন্যমূলক। কারণ যদি সেনাপ্রধানের বক্তব্যটা ব্যাখ্যা করাটা যদি উপদেষ্টাদের কেউ ব্যাখ্যাটা করতেন, যে ব্যাখ্যাটার সাথে সারা দেশের মানুষের একটা গভীর মনোযোগ রয়েছে, যে ব্যাখ্যাটার সঙ্গে যে ইস্যুটার সঙ্গে গভীর মনোযোগ আছে, মানুষের আগ্রহ আছে, এবং এর সঙ্গে একটা দেশের স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য একটা বড় ভূমিকা আছে, সেই বিষয়ে উপদেষ্টাদের পক্ষ থেকে কেউ যদি বলতেন এটি সমীচীন হতো, এই বিষয়টা গ্রহণযোগ্য হতো। ঠিক আছে, আমরা দেখলাম যে এই বিষয় নিয়ে আজকে যে সংস্কারের বিষয়ে প্রেস সেক্রেটারি সেখানে কিন্তু বলেছেন, এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু বলেছেন যে সহযোগিতা করবেন এই ধরনের সংস্কার কার্যক্রমে এবং বাংলাদেশের পাশে থাকবেন, এরকম আশ্বাসও তারা দিয়েছেন। আচ্ছা, আমি পরের জায়গাটা আসি। আপনি জিজ্ঞেস করেছিলেন যে সংস্কারটা কিভাবে হবে। আপনি ধরেন যে ঢাকা শহরে রাতের বেলা আমরা বিভিন্ন জায়গায় ময়লা ফেলি না, আবর্জনাগুলো রাখা হয়, এটাকে পরিষ্কার করে ভোরবেলা সিটি কর্পোরেশন। এক একটা জায়গায় পরিষ্কার করার ক্ষেত্রে এক এক ধরনের ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে। কোথাও ঝাড়ু ইউজ করে, কোথাও বেলচা ইউজ করে, কোনো কোনো জায়গায় ঝুড়ি ব্যবহার করে, আবার কোনো কোনো জায়গায় একেবারে যন্ত্রচালিত ব্যবহার করে। সুতরাং কোন ধরনের সংস্কারটি আপনি করবেন তার উপরে ভিত্তি করে আপনি সময়সীমা ঠিক করবেন। আপনি বাংলাদেশের এই যে 15 বছর বলেন, 20 বছর বলেন, আমাদের এখানকার আবর্জনা কেবল 15 বছরে এই আবর্জনাগুলি জমা হয়েছে এটি বললে আপনি অর্ধেক অথবা 3 ভাগের 1 ভাগ সত্য কথা বলছেন। পুরো সত্যটা হচ্ছে আমরা স্বাধীনতার পর থেকে যে সরকারই আসুক না কেন, সেটি নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, তারা কেউ কম কেউ বেশি ময়লা এখানে জমা করতে করতে এটি একটা বড় স্তূপ ভাগাড়ে পরিণত হয়েছে। সুতরাং সম্পূর্ণ 16 বছরে আমাদের শেষ হয়ে গেছে। এর আগে আমরা স্বর্গে বাস করতাম, আমি এটির সাথে একমত না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বিদেশিরা আমাদেরকে পরামর্শ দিচ্ছে, খুবই ভালো। তারা আমাদেরকে দেখে যেভাবে জড়িয়ে ধরছে খুবই ভালো, এবং আমি কয়েকদিন ধরে বলছি যে এদের হাসি দেখে মনে হচ্ছে পিটার হাস যেভাবে হাসেন, মনে হয় যেন অনেক দিন পর আল্লাহ তাআলা আমেরিকার মনের আশা পূরণ করছেন, মানে তাদের হাসির ধরনটা দেখে বোঝা যাচ্ছে। আপনাকে মনে করিয়ে দেই, 7ই জানুয়ারির যে তথাকথিত আমি এবং ডামির যে নির্বাচন, সেই নির্বাচনের পরে এই যে অ্যাক্টর যারা, কেউ আপনাকে মুড়ির মোয়া খেতে দিচ্ছে, কেউ মুড়কি নিয়ে আসছে আপনার জন্য, কেউ বাড়ির থেকে আপনাকে উপহার নিয়ে আসছে, হ্যাঁ, বউয়ের বানানো পিঠা নিয়ে আসছে, এই যে আনন্দ উল্লাস এবং উৎসব, এখানে যারা উৎসবে অংশগ্রহণ করেছে এদের প্রত্যেকেই সেই ডামির নির্বাচনকে সমর্থন করেছিলেন, সেই ডামির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত শেখ হাসিনার সরকারকে সমর্থন করেছিলেন। তার অর্থ হচ্ছে এরা কখন কাকে সমর্থন করে, কার পেছনে এসে হাততালি দেয় আর কার পেছনে ছুরি মারে, চাকু মারে, এটি আপনি এই জায়গা থেকে পরিষ্কার বুঝতে পারবেন না। কারণ এরা এখানে আসে, প্রত্যেকেই আসে তাদের নিজেদের কতগুলো স্বার্থ নিয়ে। ওই যে বললাম 7 জানুয়ারি নির্বাচনের পরে যে দেশের মানুষ যে নির্বাচনটাকে প্রত্যাখ্যান করলো এবং প্রচুর প্রশ্ন উঠল, সরকারি দলের মুখের দিকে তাকানো যায় না, একেবারে কালো মেঘের মতো মেঘাচ্ছন্ন, ঠিক সেই সময়ে শেখ হাসিনার হাসিটা চওড়া হয়ে গেল। কখন? যখন হোয়াইট হাউস থেকে বলা হলো যে যে পরিস্থিতি হোক না কেন আমরা আমাদের পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে এই যে আমাদের মানে যে কাজগুলো এখন পর্যন্ত আমরা করতে পারিনি সেটিকে এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ আজ থেকে 6 মাস আগে একটা সরকারকে তারা সমর্থন করেছে, পরিবর্তিত পরিস্থিতিতে আজকে বলছে আমরা সমর্থন করব। অর্থাৎ এদের সমর্থন শুক্রবার একরকম, শনিবার একরকম, নিজেদের প্রয়োজন ছাড়া তারা কিছু করে না। মূল বিষয়টা হলো এইখানকার এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার জনগণ কি ধরনের সংস্কারটা চায়। এই যে রাতের বেলা এলাম, পুরো রাস্তায় কোথাও একজন পুলিশ নাই। সরকার, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, প্রায় 2 মাস হতে চলল। আপনি একটা বিপদে পড়লে আইন শৃঙ্খলা আপনি জানেন আমাদের সমস্ত বড় বড় পদ, আইজি পদ শূন্য আছে না, ডিএমপি কমিশনার শূন্য আছে না, সরকারি যে অন্যান্য পুলিশ কর্মকর্তা কোনো চেয়ার কি ফাঁকা আছে না, তারপরে সার্ভিসটাকে আমি পাচ্ছি। এই যে সার্ভিসটা এনশিওর করা, চেষ্টা করা, এটি কি সংস্কার না?
সেই চেষ্টাটা কি আছে? দেখছি না। আমরা শরীফুজ্জামান শরীফ এই বিষয় নিয়ে আরও কথা বলবো। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছেও জানতে চাইবো বিশেষ করে যে এই যে 15 বছরের ভাগার বা জঞ্জাল যেটি বলছিলেন শরীফুজ্জামান শরীফ, সেটির জন্য তো রাজনৈতিক ব্যর্থতাও নিশ্চয়ই রয়েছে, অনেক রাজনৈতিক কারণও রয়েছে। সেটি নিয়েও আমরা কথা বলবো একটা বিরতির পর। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে কথা বলছি সংস্কারের 18 মাস পরে শিরোনামে আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত সিএসআরএম গণতন্ত্র। আজকে আমরা কথা বলছি নির্বাচন সংস্কারের 18 মাস পরে। এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে দুজন আজকে রয়েছেন। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ রয়েছেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। আরও একবার স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন অতিথি, শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। আরও একবার স্বাগত জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ। আমরা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ যে কথা বলছিলাম, আসলে 15 বছরের জঞ্জাল নিয়ে আমরা কথা বলছিলাম। 15 বছরের এই যে আজকের দিনের যে পরিস্থিতি, যেখানে আপনারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে অবশ্যই গণতান্ত্রিক অগ্রযাত্রা যদি আমরা অব্যাহত রাখতে চাই। আজকে কিন্তু তারেক রহমান বলেছেন, আজকের যে ঝিনাইদহের সমাবেশ, সেখানে তিনি বলেছেন যে সেখানে নির্বাচিত সরকারের বিকল্প নেই। কিন্তু আমরা আসলে রাজনৈতিকভাবে, রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে যদি বলেন, এটা আজকের দিনের এই যে পরিণতি, সেটি একটা রাজনৈতিক ব্যর্থতা বলবেন কিনা, মনে করেন কিনা? আজকের দিনে যে পরিণতি, সেটা তো রাজনৈতিক ব্যর্থতা না, একটি রাজনৈতিক দলের ব্যর্থতাও বলবো না, একটি রাজনৈতিক দলের। এটা কি শুধু একটি রাজনৈতিক দল বলবেন, নাকি যখন যে ক্ষমতা এসেছে সেটি যদি আমরা স্বৈরশাসক এরশাদের কথাও বলি, ধারাবাহিকভাবে বাংলাদেশের যে অগ্রযাত্রা? আজকের প্রেক্ষাপটের কথা বলেছেন, আমি তো আজকের প্রেক্ষাপট, আপনি যদি অতীতে যেতে চান তাহলে তো 100 বছর আগেও যাওয়া যায় না। স্বাধীনতা পরবর্তী সময়ের কথাই যদি বলি, স্বাধীনতা পরবর্তী সময়ে তো বিভিন্নভাবেই তো বিভিন্ন সংকট আমাদের মাঝে তৈরি হয়েছে। সেই সংকটগুলো কিন্তু কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত সরকার খুব একটা অগ্রগতি করতে পেরেছে বা সেখান থেকে উদ্ধার করতে পেরেছে জাতিকে, এরকম রেকর্ড কিন্তু নেই বললেই চলে। সেই ক্ষেত্রে কিন্তু গণতান্ত্রিক সরকারও কি মানুষের আস্থার জায়গাটি অর্জন করতে পেরেছিল? গণতান্ত্রিক সরকার যদি হয় তাহলে তো সেটা জনগণের আস্থার ভিত্তিতেই তৈরি হয়। আর গণতন্ত্রের নামে যে সমস্ত স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা তো আর গণতান্ত্রিক আচরণ করতে পারে না, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন যে অন্তত 91, 96, 2001, এমনকি কিছু বিতর্ক থাকা সত্ত্বেও 2008 সালের নির্বাচনটাও কিছুটা হইলেও আপনার নির্বাচন যাকে বলে সেরকম জনসম্পৃক্ততা ছিল। তো সেখান থেকে এই গত 15 বছরে বা 17.5 বছর মানুষের উপরে যা চলল, মানুষ কিন্তু 15 বছর না, 17.5 বছরই হিসাব করে। অর্থাৎ ভোটবিহীন একটা দেশ, ভোটবিহীন অনির্বাচিত সরকারের একটা দীর্ঘ যে মেয়াদ, এই কারণেই কিন্তু এই জটিলতা আজকে সৃষ্টি হয়েছে। এবং আজকের যে সংকট, সেই সংকটটা কিন্তু একটি গণতান্ত্রিক ছদ্মবেশে অগণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত ছিল, গণতন্ত্রের লেবাসধারী, এবং বাংলাদেশের ইতিহাসে কমপক্ষে সবচেয়ে বড় স্বৈরশাসক, যেটা আপনি আপনার শুরুতেই বলেছেন যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তার সূত্র ধরেই আপনি বলেছেন যে উনিও বলেছেন যে একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা উনি বলেছেন এবং পাবলিক পারসেপশনটাও কিন্তু সেরকমই। পাবলিক পারসেপশনের কথাও যদি বাদ দেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথাও যদি বাদ দেন, গণতান্ত্রিক ইতিহাসটাই তো এরকম যে নির্বাচিত একটি সরকারই একটি দেশের সকল ধরনের সংস্কার করতে পারে। এখন এই সংস্কারের নাম করে আপনি প্রথমে বললেন সংস্কার করে তারপর নির্বাচন হবে, এরপরে বললেন হঠাৎ করে যে 18 মাস পরে নির্বাচন হবে, এখন বলতেছেন সংস্কার করার পরে আরো 18 মাস। আবার ওইদিকে আপনি কিন্তু বলেছেন যে এই সংস্কারের জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছে 3 মাস। তাহলে 18 আর 3 কত হলো? 21। কিন্তু এখন আপনি 3 মাসটা কিন্তু বলছেন না, আপনি বলেছেন সংস্কারের পরে 18 মাস। সংস্কারটা কবে শেষ হবে? কি কি সংস্কার আপনি করবেন? কতটুকু সংস্কার আপনার করা প্রয়োজন? কতটুকু সংস্কার আপনার করার অধিকার, ইখতিয়ার রয়েছে?
সেই জিনিসগুলো এই সরকারকে বিতর্কিত হওয়ার আগে, জনসমর্থনহীনতার দিকে এগিয়ে যাওয়ার আগেই সেটা তাদেরকে বিবেচনায় নিতে হবে। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যাকে একটা সর্বজন শ্রদ্ধ ব্যক্তি হিসেবে আমরা চিনি, জানি, মানি, উনি নোবেল বিজয়ী হওয়ার পরে আপনার মনে আছে কিনা যে ওনাকে কিন্তু তখন বিএনপি ক্ষমতায় ছিল না, বাট বিএনপির রাষ্ট্রপতি ছিল, তাকে বঙ্গভবনে নিয়ে অন্তত মিনিমাম একটা সম্মান, একটা সম্বর্ধনা জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তার সঙ্গে যে সমস্ত আচরণগুলো করা হয়েছে, সেই সমস্ত অসৌজন্যমূলক আচরণ, অসম্মানজনক আচরণের বিরুদ্ধে দেশবাসী, বিএনপি এবং আমরা যারা গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করি তারা প্রত্যেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছিলাম। এবং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যে দীর্ঘদিনের যে সম্মান, একটা ঐতিহ্য মানুষের সামনে, সমাজের সামনে আছে, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। জি, আবু নাসির মাহমুদ রহমতুল্লাহ, আবারও আসবো আপনার কাছে। শরীফুজ্জামান শরীফ, একই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নানা রকম চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটি রাজনৈতিক দল থেকে নির্বাচন দেওয়ার চাপ, কিন্তু একই সাথে এটাও বলবেন কিনা যে তারা যে সংস্কার উদ্যোগগুলো আসলে নিয়েছেন বা যে কার্যক্রমগুলো নিয়েছেন সেটিকে আসলে স্বাগত জানাবেন কিনা? সেটি নিঃসন্দেহে একটা বড় পরিবর্তন বা টেকসই পরিবর্তনের দিকেই তারা হাঁটছেন কিনা? ধন্যবাদ। প্রথম জায়গাটা, তাদের সমস্ত কাজকে প্রত্যাখ্যান করব, সমালোচনা করব তা না। কোনো জায়গায় আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে, প্রত্যাশার থেকে আরও বেশি কিছু হচ্ছে। আমি গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা টেলিভিশনে একটা বিষয়ে কথা বলেছি, সেটি হলো যে জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টা যখন যাবেন, ভাষণ দেবেন, তার ভাষণের মধ্যে ফিলিস্তিনে, গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে তিনি কিছু বলবেন কিনা। এবং এ বিষয়ে আমি কয়েকটা স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার পরে অনেকেই শঙ্কা ব্যক্ত করলেন যে না, যেহেতু আমেরিকার সঙ্গে সরকারের একটা ভালো সম্পর্ক, বোঝাপড়া আছে, সেই কারণে আমেরিকার ওই জায়গাটায় ফিলিস্তিন ইস্যুতে তিনি হয়তো একটা নীরবতা পালন করবেন। কিন্তু কালকে তার যে বক্তব্য জাতিসংঘে এবং আজকে আবার সেটি আমি শুনেছি, এবং শোনার পরে এটি বলতে দ্বিধা নেই যে আমার প্রত্যাশার থেকে বেশি দৃঢ়তা নিয়ে তিনি কথা বলেছেন। এবং মুহুর্মুহুর করতালির মধ্যে তিনি যখন ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র, গণহত্যা এবং গণহত্যার যে প্রতিক্রিয়াটা কি, এই বিষয়গুলো যখন খুবই স্পষ্টভাবে বলেছেন, আমি মনে করেছি এবং আমার অনুভূতিটা এমন যে এর ভেতর থেকে বাংলাদেশের মানুষের যে ফিলিস্তিনির প্রতি যে সেন্টিমেন্ট, তাদের যে দুর্বলতা, তাদের যে সমর্থন, সেই সমর্থন আমরা যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক বেশি দৃঢ়ভাবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেছেন। আবার দেশের মধ্যে কতগুলো জায়গায় আমি দেখছি আমার যে প্রত্যাশার জায়গাটা থেকে অনেক কোথাও দূরে, কোনো জায়গায় এটিকে ডাইভার্ট করে ফেলা হচ্ছে। গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার সাথে কোনো জায়গায় আমি দেখছি যে গাড়ির গতিটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। আপনি এই যে পাঠ্যপুস্তক সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো দেখছেন, সকালে এক ধরনের সিদ্ধান্ত, বিকালবেলা আর এক ধরনের সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়াতে কত সংখ্যক মানুষ পোস্টে লাইক দিচ্ছে, কমেন্টস করছে, তার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত। তো এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না, এভাবে চলে না। আপনি পলিসি ঠিক করতে পারবেন না। আপনি যদি কোয়ালিটি এডুকেশন চান বিশ্ববিদ্যালয়ে, আর আপনি সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে কোনটা পড়ানো যাবে আর কোনটা পড়ানো যাবে না, তারপরে আপনি হিসাব করছেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা কত পিছিয়ে আছি, এটা হলো স্ববিরোধিতা। এই জায়গায় সরকারের যে দৃঢ়তা থাকা দরকার ছিল। শুধু সংস্কার বলতে আমি বিশ্বের বড় বড় দেশগুলো, তার সরকার বা রাষ্ট্রপ্রধান আপনার সামনে এসে কিভাবে আপনাকে জড়িয়ে ধরছে, এটি একমাত্র না, এর সঙ্গে আরও কতগুলো বিষয়কে আপনাকে কাউন্ট করতে হবে। এই যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো আপনার মধ্যবিত্তের ড্রয়িং রুমের ইস্যু, কিন্তু প্রান্তিক মানুষের কতগুলো ইস্যু আছে। ঢাকা শহরে আপনি যদি জিজ্ঞেস করেন, এই যে ভোটের জায়গাটা আমরা আসছি, আচ্ছা আমরা এখানে বিভিন্ন সময় বলি যে শেখ হাসিনা একটা দলীয় শাসন কায়েম করেছিল, একদলীয় শাসন। আমি কিন্তু সেটি মনে করি না। একদলীয় শাসন তিনি কায়েম করেছিলেন। আমি মনে করি কি জানেন, তিনি একটা গোষ্ঠীর শাসন কায়েম করেছিলেন, তিনি একটা পরিবারের শাসন কায়েম করেছিলেন। যদি দলের শাসন হতো তাতে কোনো অসুবিধা ছিল না।
দলের কতগুলো পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে, কমিটমেন্ট থাকে এই জায়গাটায়। আমি একটা উদাহরণ দিই যে আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচন পার্লামেন্টারি সিস্টেমে সরকারি দল যাকে সমর্থন দেবে, যেহেতু তাদের মেজরিটি পার্লামেন্টে, তিনি নির্বাচিত হবেন। দেখা গেল যে বিরোধী দল, মাজা ভাঙ্গা বিরোধী দল আমি বলবো, এবং খুবই কৌশলী, যে গত 15 বছর সমস্ত দুঃশাসনের সহযোগী ছিল, আর এখন এসে এমনভাবে কান্নাকাটি করছে যে তারা এগুলোর কিছুই জানতেন না, তিনি ইনোসেন্ট। তো তাদেরও কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগ যাকে নমিনেশন দেবে তিনি রাষ্ট্রপতি হবেন। কিন্তু দেখা গেল যে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কার্যালয়ে, নির্বাচন কমিশনের কার্যালয়ে গেলেন যিনি, তার নামই ওই প্যাকেটের মধ্যে আছে, কিন্তু তিনি তখন পর্যন্ত জানেন না। অর্থাৎ আপনি একটা দেশের প্রেসিডেন্ট যাকে বানাচ্ছেন তিনিও জানেন না যে একটা দল তাকে নমিনেশন দিয়েছে। দল তো দূরের কথা, দলের সাধারণ সম্পাদক পর্যন্ত জানেন না। কে জানেন? জানেন হচ্ছেন শেখ হাসিনা আর রেহানা। শেখ হাসিনা আর শেখ রেহানা, তার মানে হলো যে পুরো একটা দেশ একটা পরিবারের হাতে জিম্মি হয়ে পড়েছে। আমি এই জায়গাটায় আওয়ামী লীগের সমালোচনা করি কেন? প্রধান যে সমালোচনাটা সেটা হলো যে আমরা ভোটের অধিকার হারিয়েছিলাম, সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা হচ্ছিল না। আমার ঢাকা সিটি কর্পোরেশনের অমুক অমুক জায়গায় গর্ত হয়েছে, আমার অমুক অমুক জায়গায় এ হয়েছে, এটা বেসিক বিষয় না। বেসিক বিষয়টা হচ্ছে যে আমার এখানে ভোটাধিকার হরণ করা হয়েছে। আমি প্রথম কাজটা, সংস্কারের প্রথম কাজটা হচ্ছে যে মানুষের ভোটাধিকার এনশিওর করার জন্য পদক্ষেপ নেওয়াই হচ্ছে সংস্কারের প্রথম কাজ। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা সিএসআরএম গণতন্ত্রের কথা বলছি, নির্বাচন সংস্কারের 18 মাস পরে। এই শিরোনামে আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত সিএসআরএম গণতন্ত্রে। আজকে কথা বলছি নির্বাচন সংস্কারের 18 মাস পরে। এই শিরোনামে আমাদের সঙ্গে আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ রয়েছেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। আমাদের সাথে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। আরও একবার স্বাগত দুজনকেই। আমরা শেষ সময়ে আছি, একেবারেই সংক্ষেপে একটু জানতে চাইব আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে, যে এই যে নির্বাচন সংস্কারের 18 মাস পরে, যেটি নিয়ে আজকে প্রেস সেক্রেটারি কথা বলেছেন, এর আগে সেনাপ্রধান কথা বলেছেন, যেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশার কথা আপনি শুরুর দিকেই বলছিলেন, এই ধোঁয়াশা থেকে বের হয়ে আসতে বিএনপির অবস্থান আসলে কি? বিএনপি আসলে কি জানতে চাই, অথবা এই ধোঁয়াশা থেকে বের হতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আপনাদের পরামর্শের জায়গাটা আসলে কি? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন, ঢাকার বড় জনসভায় সেখান থেকেও বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এটা ব্যর্থ হলে আমাদের ছাত্র জনতার রক্ত ব্যর্থ হয়ে যায়। তো ছাত্র জনতার রক্তের মূল কারণটা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। সো দ্যাট আমরা চাই যে এই সরকার সুষ্ঠুভাবে একটি সুষ্ঠু নির্বাচন যাতে তৈরি হয়, সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারে, সেরকম একটি পরিবেশ তৈরি করে তাদের গায়ে যাতে কোনো ধরনের আঁচড় না লাগে, সেইভাবেই তারা যাতে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদায় হয়, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং সেখানে আপনারা সহযোগী মনোভাব নিয়ে পাশে থাকছেন? সহযোগিতার মনোভাব নিয়ে তো আমরা আছি এবং থাকবেন। আমাদের সর্বোচ্চ পর্যায় থেকেই তো সেটা বলা হয়েছে যে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং তারা যাতে ব্যর্থ না হয়। জি, অনেক ধন্যবাদ আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। আমাদের যেহেতু সময় শেষ, শরীফুজ্জামান শরীফ, একই বিষয়ে আসলে আপনার কাছে ছোট্ট করে যদি পরামর্শের জায়গায় আসি, এই যে নির্বাচন নিয়ে বারবার কথা হচ্ছে, আমাদের এখানকার যত রকমের সংকটগুলো আছে, প্রথম সংকটটা হচ্ছে রাজনৈতিক সংকট। একই সঙ্গে আমাদের যে ইকোনমিক পলিসি আছে, আপনি এখানে বলছেন বৈষম্য বিরোধী একটা দেশ গঠন করবেন, কিন্তু বৈষম্যের নানা রকমের উপসর্গ আপনার শরীরের মধ্যে আছে। সুতরাং ওই উপসর্গগুলোকে দূর করার জন্য আপনার যে পলিসিগুলো থাকা দরকার, সেই পলিসির কোনোটাই আপনি নিচ্ছেন না। আপনি এখন পর্যন্ত সব কিছু আর্থিক ক্ষেত্রে সংস্কার বলতে IMF-এর কাছ থেকে ঋণ নেওয়া বোঝাচ্ছেন। কিসের ভিত্তিতে ঋণ নিচ্ছেন? ঋণের অনেকগুলো রিফর্ম করার উদ্দেশ্যে কমিটিও করেছেন। রিফর্মের যে উদ্দেশ্যগুলো আপনি করেছেন, আমি মনে করি যে প্রথম জায়গাটা হচ্ছে যে পলিটিক্যাল। আপনি পলিটিক্স যদি ঠিক করতে না পারেন এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করার কারণে এই যে নানা রকমের সমস্যাগুলো, শরীরের সমস্যা দেখা দিয়েছে, সেই ফোকাসটা হতে হবে রাজনৈতিক সমাধান। এবং রাজনৈতিক সমাধান হচ্ছে
আপনি সেই ধরনের পরিবেশ এনশিওর করবেন এবং দেশকে একটা নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। অসংখ্য যদি সেখানে ধন্যবাদ। ধানাই পানাই করেন, সংকট বাড়বে। জি, অসংখ্য ধন্যবাদ জানাই আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ এবং শরীফুজ্জামান শরীফ দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো সিএসআরএম জনতন্ত্র আমরা শেষ করছি। আশা করব যে সরকার নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার একটি টেকসই সমাধানের দিকে যাবেন এবং যথা উপযুক্ত একটি সময়ে আসলে তারা নির্বাচনের পথে হাঁটবেন, সেই প্রত্যাশা আজকের জনতন্ত্র গণতন্ত্র এখানে শেষ করছি। দেখা হবে আগামী দিন নতুন অতিথি নিয়ে।